ওয়েলকাম টু সিলেট। ৩৬০ আউলিয়ার শহর সিলেটকে আপনি যদি চায়ের রাজ্য ভেবে থাকেন তাহলে ভুল করবেন। পুরো বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই খুঁজে পাবেন এই সিলেটের বুকে। কিন্তু প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনাকে যেতে হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য একটি ভ্রমণ গাইডলাইন হিসেবে কাজ করবে যারা পুরো সিলেট ঘুরতে চান। শুধু তাই নয়, এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, এই যেমন কোন সিজনে গেলে সিলেটকে আসল সৌন্দর্য দেখতে পাবেন। আপনি একদিন, 2 দিন কিংবা 3 দিন ট্যুর হলে কোথায় কোথায় যাবেন। আবার এটাও কাজে আসবে বিছানাকান্দি যেতে এমন 2টি স্পটের কথা বলবে। যদি আপনি যান, এনার্জি, সময় এবং টাকা সবই হারাবেন। তাছাড়া বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে কী রকম খরচ পড়বে তা তো আছেই। সত্যি বলতে কি, আমি সিলেট 2বার গিয়েছিলাম, তবে সেগুলো ডে ট্যুর ছিল। ফ্যামিলি নিয়ে সিলেটে রাত্রি যাপন এবারই প্রথম, তাই নিরাপত্তা কিংবা কোথায় থাকলে সুবিধা হবে জানার জন্য অনেককেই নক দিয়েছিলাম, কিন্তু তেমন সাড়া না পাওয়াতে নিজের থেকেই ভাবলাম এমন একটি ভিডিও বানাবো যেন আমার মতো এমন আর কাউকে অসুবিধায় পড়তে না হয়। শুধু এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ সিলেট সম্পর্কে একটি ভালো গাইডলাইনের ভিডিও দেখতে পারবেন। সো লেটস স্টার্ট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নিই। আপনি যদি কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ি নির্মাণ করতে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা একটা ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে দেশের যে কোনো প্রান্তে ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি। সত্যি বলতে, আপনি যদি সম্পূর্ণ সিলেটের মূল মূল পয়েন্টে ঘুরতে চান তাহলে আপনাকে ন্যূনতম 3 দিন সময় দিতে হবে। আর অবশ্যই অবশ্যই সেটা যেন বর্ষাকালের সিজনে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ বর্ষায় অন্যরকম এক সিলেটকে দেখতে পাবেন। সিলেট জার্নির শুরুটা হোক ট্রেনের মাধ্যমে, কারণ আমরা ট্রেনের মাধ্যমে গিয়েছিলাম। তবে ট্রেনের টিকিট 10 দিন আগে যে কাটতে হয় তখনই জানতে পারলাম। নিচে সিলেটগামী কিছু ট্রেনের সময়সূচি এবং সিটের ক্যাটাগরি অনুসারে ভাড়াটাও দেখে নিন। আর বাস দিয়ে যেতে চাইলে সায়দাবাদ থেকে জনপ্রতি 1000 টাকায় এসি এবং 700 টাকায় নন এসি বাসের ভাড়া পড়বে। ঝকঝক ঝকঝক ট্রেনের শব্দে 10:30টার ট্রেন ঠিক সকাল 5টায় সিলেট রেল স্টেশনে পৌঁছে গেল। রুম নিলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার থেকে আনুমানিক 10 থেকে 12টি হোটেল পর হোটেল মুসাফিরে। সিলেট যে স্পটই যান না কেন, থাকার জায়গা অবশ্যই সেখানে পাবেন। তবে নিরাপত্তার খাতিরে আমরা শহরেই অবস্থান করি, আর অধিকাংশ মানুষ তাই করে। সিলেটের হোটেল এই শিরোনামে আমি আরেকটি ভিডিও করার ইচ্ছা আছে, যেখানে এই হোটেল সম্পর্কে কিংবা আশেপাশের হোটেল সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভিডিওটি যে সময় আমি আপলোড করছি তখন অলরেডি সিলেট ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আমার অভিজ্ঞতা অনুসারে ট্যুর প্ল্যানটি শেয়ার করি। যেহেতু রাত্র থেকে লম্বা একটা জার্নি হবে, তাই সবাইকে অনুরোধ করব আশেপাশের স্পটগুলোতেই সময় কাটাবেন। এতে করে আপনার স্পটগুলো ঘোরা এবং কম জার্নি দুটি হয়ে যাবে। আপনার ট্যুর যদি 3 দিনের হয় তাহলে আপনি যাবেন প্রথম দিনে মালনীছড়া চায়ের বাগান, তারপর রাতারগুল সোয়াম ফরেস্ট এবং সর্বশেষ বোলাগঞ্জ সাদা পাথরে। দ্বিতীয় দিনে আপনি যেতে পারেন সোজা জাফলং এ, তারপর সেখান থেকে নদী পার হয়ে স্বর্ণপুঞ্জি ঝর্ণা দিয়ে তারপর খাসিয়াপল্লীতে, তারপর সেখানেও চা বাগান আছে, ইচ্ছে করলে সেখানেও যেতে পারেন। আর আসার পথে দেখে আসতে পারেন আগুন টিলা। তৃতীয় দিনে সোজা চলে যাবেন পীরের বাজার নৌকাঘাটে, সেখানে নৌকা ভাড়া করে যেতে পারেন বিছানাকান্দি, কুলুমচড়া, লক্ষণচড়া এবং পান্থুমাই ঝর্ণা দেখতে। এখানে 2টি জায়গা আছে যা না যাওয়াই উত্তম, তাহলে আপনার শারীরিক পরিশ্রম, ভোট ভাড়া এবং সময় সেভ হবে। আর আসার পথে আবারও নৌকায় ঘুরে আসতে পারেন লালাখাল থেকে। তবে আপনার ট্রিপ যদি হয় 2 দিনের তাহলে আমার সাজানো তৃতীয় দিনের ট্রিপটি ক্যান্সেল করতে পারেন, কারণ বিছানাকান্দি যেতে রাস্তার অবস্থা বেশি ভালো না। আর যদি হয় 1 দিনের তবে আপনার ইচ্ছে প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। তবে পরামর্শ দিলাম, রুট পরিবর্তন করিয়েন না,
তাহলে দেখবেন এক জায়গার মজা একটু কম করতে গিয়ে আরেক জায়গায় গিয়ে দেখবেন সময় চলে গেছে। আর ভাড়া সংক্রান্ত তথ্যের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তবে আপনি যে স্পটই যান না কেন চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে রওনা দিতে। আমাদের প্রথম দিনের গন্তব্য তালিকা রাখলাম মালনীছড়া চা বাগান, রাতারগুল এবং সাদা পাথর। এবার চলেন বিস্তারিত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। কেন আপনি আশেপাশে এত চা বাগান থাকতে মালনীছড়াতেই যাবেন? কারণ একটাই, উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান হচ্ছে এই মালনীছড়া চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গা নিয়ে সিলেটের এই মালনীছড়াতে চা উৎপাদন শুরু করেন। চা বাগান বলতে আমরা অধিকাংশ মানুষ শ্রীমঙ্গল কি বুঝি, কিন্তু চা উৎপাদনের গোড়াপত্তন হয়েছিল এই মালনীছড়া চা বাগান থেকেই। এমনকি আপনি যে হোটেলেই উঠেন, এখানে আসতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমাদের গন্তব্য এবার রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ভোলাগঞ্জে রোডে হওয়াতে সাদা পাথর এবং রাতারগুল একসাথে প্ল্যান করতে পারেন। যদিও ভোলাগঞ্জ রোডের দুপাগুল এলাকায় এসে হাতের ডানে বাঁক দিয়ে চলে যাবে চৌরঙ্গি ঘাটে অথবা মটর ঘাটে। চা বাগান থেকে ঘাট পর্যন্ত আসতে সময় লাগবে প্রায় ঘন্টা খানিকের মতো। এখানে নৌকা করে যেতে হবে সেই জলধারা রাতারগুল ফরেস্টে। একটি নৌকায় সর্বোচ্চ 4 জন উঠতে পারবেন। সময় পাবেন 1 থেকে 1.5 ঘন্টা। তবে ভালোভাবে কথা বলে 2 ঘন্টাও সময় কাটাতে পারবেন সেখানে। আর এজন্য আপনাকে জনপ্রতি 850 টাকা টিকিট ফি বাবদ প্রায় 60 টাকা দিতে হবে। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আর বোনাস হিসাবে অধিকাংশ মাঝি থেকে এরকম ফ্রি গানও শুনতে পারবেন। সত্যি বলতে কি, রাতারগুল না আসলে এর সৌন্দর্য কখনই আপনাকে বলে বোঝাতে পারবো না। পৃথিবীতে মিঠা পানির মাত্র যে 22টি জলাবন আছে, রাতারগুল জলাবন তাদের মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন 3325.61 একর। বনের মধ্যে ঢুকলে আপনার মনে হবে আপনি সুন্দরবনের গহীনে হারিয়ে গেছেন। তবে রাতারগুলের আসল সৌন্দর্য দেখতে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। তাছাড়া অন্য সময় আসলে দেখবেন এখানে অনেক জায়গায় মানুষ হাঁটাহাঁটি করছে। জুনের শুরু থেকে অক্টোবরের শেষের দিকে এখানে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রায় 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে আসলাম ভোলাগঞ্জে। সত্যি বলতে কি, এর আগেও এখানে আসার সৌভাগ্য হয়েছিল, কিন্তু এরকম অস্থির দৃশ্য দেখতে পারি নাই। আর হবেই না কেন, সেদিন গাড়িতে আসতে আসতে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে মেঘে আচ্ছন্ন পাহাড়। সেদিন ভোলাগঞ্জের অন্যরকম সাদা পাথরকে দেখার সাক্ষী হলাম। মনে হয়েছিল সাজেকে এসে গেলাম। সাদা পাথর যেতে হলে আপনাকে নৌকা নিয়ে যেতে হবে। সময় সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। একটি নৌকায় সর্বোচ্চ 8 জন যেতে পারবেন। খরচ হবে 800 টাকা আপ ডাউন। তবে কেউ যদি একাও যেতে চান, 100 টাকা খরচ করে যেতে পারবেন সেখানে। আপনি সকালে গেলেও সেই নৌকা আপনাকে বিকেলে নিয়ে আসবে, আর এর মাঝে আরো কিছু ট্রিপ মারবে। পেছনে ভারতের মেঘালয় পাহাড় আর বাংলাদেশের পানি স্রোত। চলে যাবেন অন্যরকম এক ভুবনে। আপনি যদি এই পানিতে জাস্ট কিছুক্ষণ ডুবতে পারেন, মনে হবে ডিপ ফ্রিজ থেকে বেরিয়েছেন মাত্র। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে শুধু কিছুক্ষণ এই ঠান্ডা পানিতে ঘা ভাসাতে পারেন। এখানে সন্ধ্যা হওয়ার আধা ঘন্টা আগ মুহূর্ত পর্যন্ত পর্যটক থাকতে পারেন। এরপর বিজিবি এসে আপনাকে বাধ্য করবে জায়গা ত্যাগ করতে। ভোলাগঞ্জ থেকে 39 কিলোমিটার দূরত্ব। সিলেট শহরে যেতে সময় লাগবে সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো। আর এরই মধ্যে আমাদের প্রথম দিনের ট্রিপ শেষ হলো। সত্যি বলতে কি, দ্বিতীয় দিনের পরিকল্পনা আমাদের আগের থেকে তেমন ছিল না, আর এ কারণে কিছুটা গোলাটে করে ফেলেছিলাম। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম, রুট পরিবর্তন করিয়েন না। আমরা সেই রুট পরিবর্তন করার কারণে সেই দিনের ভ্রমণটি জগা খিচুড়ি বানিয়ে ফেলছিলাম। কিভাবে চলেন দেখলেই বুঝতে পারবেন। সকাল 8টার আগে নাস্তা সেরে চলতে থাকলাম বিছানাকান্দির উদ্দেশ্যে। লক্ষ্য বিছানাকান্দির সকল স্পটের পর জাফলং এর সকল স্পট। বিছানাকান্দিতে যাওয়ার জন্য আপনাকে পীরের বাজার নৌকা ঘাটে আসতে হবে। এখানে ট্রলারের মাঝির সাথে ভাড়া দরাদরি করে কমানোই উত্তম হবে।
আপনি যদি শুধু বিছানাকান্দি যান তাহলে ট্রলার ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা। যদি বিছানাকান্দি, কুলুমচড়া, লক্ষণচড়া যান তাহলে ভাড়া পড়বে 2500 টাকার মতো। আর যদি বিছানাকান্দি, কুলুমচড়া, লক্ষণচড়া এবং পান্থুমাই ঝর্ণা দেখতে যান তাহলে ভাড়া পড়বে 4000 টাকার মতো। একটি ট্রলারে 10 জনের মতো উঠতে পারবেন। একটি পরামর্শ দেই, এই ঘাটে গেলে আপনি কখনোই কুলুমচড়া এবং লক্ষণচড়াতে যাবেন না। এখানে একটি ছড়া ব্যতীত দেখার মতো তেমন কিছুই নাই। এছাড়াও এটা অনেক হাঁটাহাঁটি রাস্তা, সময় টাকার সাথে এনার্জিও অনেক হারাবেন। ট্রলারে উঠলেই যতই সামনে যাবেন ততই আপনার মাইন্ড চেঞ্জ হতে থাকবে, শুধু ট্রলারের শব্দটা ছাড়া। আমরা কুলুমচড়াতে নামলাম, বিশ্বাস করবেন না, এমন জানলে কখনোই এখানে আসতাম না। প্রায় 30 মিনিটের মতো হেঁটে চলে আসলাম এই চড়া দেখতে। শুধু আমার মেয়ের প্রজাপতির দৃশ্যটি ছাড়া এখানে ভালো লাগার মতো কিছুই ছিল না। পরে যখন শুনলাম লক্ষণচড়া যেতে এখান থেকে আরো 1 ঘন্টা হাঁটতে হবে, বাদ দিলাম সেখানে যেতে। মোট কথা, আপনি যদি 2 চড়াতে পায়ে হেঁটে যাওয়ার জন্য 3 ঘন্টা সময় দিতে পারেন তাহলে যেতে পারেন। হাঁটার ক্লান্তি দূর করতে বিছানাকান্দিতে নেমে পড়লাম গোসল করতে। আপনি সিলেটের যে জায়গায় যান না কেন 3টি জিনিস কমন দেখতে পারবেন: পাহাড়, পাথর এবং পানি স্রোত। তবে কিছু কিছু স্পটে অতিরিক্ত ঝর্ণাও দেখতে পারবেন। সব জায়গায় একই জিনিস থাকলেও আপনি বুঝতেই পারবেন না একই জিনিস বারবার দেখতেছেন। পাহাড়কে সৃষ্টি করার কারণ হয়তোবা অনেকেই জানেন না। যেহেতু পৃথিবীতে 4 ভাগের মাত্র 1 ভাগ স্থল, তাই এই জমিনের ভারসাম্য ধরে রাখার জন্য পাহাড়কে মহান আল্লাহ তাআলা পেরেক হিসাবে ব্যবহার করেছেন। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন একটি ভাসমান নৌকা যেমন এদিক সেদিক দুলতে থাকে, এখন এটাকে ফিক্সড করতে হলে অবশ্যই কোনো সাপোর্ট লাগবে। ঠিক পৃথিবীর দুলতে থাকা রোধ করার জন্য মহান আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন। অবশ্য এটা আমার বানানোর কথা নয়, আপনি পবিত্র কোরআনের সূরা নাবার 7 নম্বর আয়াতের তাফসীর পড়লেই ভালো করে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল জিবালা আওতাদা। ভূমিকে স্থির রাখার জন্য আমি কি পাহাড় সমূহকে এর গায়ে পেরেকের মতো গেড়ে রাখিনি? বিছানাকান্দিতে আসলে ভারতের পাহাড়গুলো খুব কাছ থেকে দেখতে পারবেন। আর একমাত্র এখানকার পাথরগুলি বড় বড় পাবেন। বড় বড় পাথর হওয়াতে একটা জায়গায় ফিক্সড থাকাতে নিচের অংশে শ্যাওলা পড়ে গেছে, যা ভালো করে দেখে পা ফেলতে হয়, আর তা না হলে স্লিপ করে পড়ে আমার মতো অবস্থা হবে। তবে ভাগ্য ভালো, বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। জাফলং এসে মাত্র 2 ঘন্টার মতো সূর্যের আলো পাই আমরা, যার মধ্যে আবার লাঞ্চ করতে প্রায় আধা ঘন্টা চলে যায়। 0 পয়েন্টে কিছুটা ঘুরে নৌকা নিয়ে চলে গেলাম সংগ্রাম পুঞ্জিতে। এখানে নৌকার ভাড়া পড়বে 500 টাকা, উঠতে পারবেন 8 জনের মতো। তবে ভাড়া আরো বেশি চাইবে। উপর থেকে ভাড়া কনফার্ম না করে নিচে নামলে দেখবেন ভাড়া এমনিতেই কমে গেছে। এটাই হচ্ছে সংগ্রাম পূর্ণি ঝর্ণা। মোবাইলে হয়তোবা এই ঝর্ণাটির আসল সৌন্দর্য বোঝানো যাচ্ছে না, সত্যি বলছি, এখান থেকে যেতে আপনার মায়াই লাগবে। যেহেতু আমাদের সময় কম তাই আমাদের যেতেই হবে। ছোটবেলায় প্রাইমারি বইয়েতে পড়ছিলাম গারো এবং খাসিয়া সম্প্রদায়ের কথা। আজ যাচ্ছি সেই খাসিয়াদের দেখতে। এটি কিন্তু ঝর্ণার খুবই কাছাকাছি। একটি অটো নিলাম 300 টাকায় খাসিয়াদের দেখতে। সন্ধ্যার কারণে এখানে তেমন সময় দিতে পারিনি। কাঠের তৈরি খাসিয়াদের কোনো বাড়ি আপনি একতলা পাবেন না, সবই দোতলা। তবে নিচতলায় খুঁটি ছাড়া কিছুই পাবেন না। এই স্পেসটা এরা পান সংরক্ষণ, বাছাই করা ইত্যাদি কাজে ব্যবহার করে। এখানেও সুন্দর একটি চা বাগান ছিল, কিন্তু রাত্র হওয়ার কারণে আমরা বঞ্চিত হলাম দেখতে। আমাদের পরিকল্পনায় 2 দিনের সিলেট ট্রিপে মূল স্পটের দর্শনীয় স্থানের মধ্যে কি কি জিনিস দেখা থেকে বঞ্চিত হলাম: 1. লালাখাল, যেখানে পানিগুলো একেবারে স্বচ্ছ ছিল। 2. পান্থুমাই ঝর্ণা, যেটি ভারতের সীমানায়, কিন্তু ঝর্ণার পানি এমনভাবে পতিত হয় যা বাংলাদেশ থেকেই উপলব্ধি করা যায়। আর এই ঝর্ণার স্রোত অনেক বেশি। আগুনটিলা, যে পাহাড়ে একটি দিয়েশালাই কাঠি জ্বালালে আগুন জ্বলে ওঠে। যদিও সিলেটে আরো 2 দিন থাকার কথা ছিল আমাদের, কারণ ট্রেনের রিটার্ন টিকিট আরো 2 দিন পর। এখন রুটগুলো পরিবর্তন করে ভ্রমণটা পেছিয়ে ফেলছিলাম। যেমন লালাখালে যেতে হলে বিছানাকান্দির আবার সেই ভাঙ্গা, পান্থুমাই যেতে হলে আবারও পীরের বাজার নৌকা ঘাট, কিংবা আগুনটিলায় যেতে হলে আবারও জাফলং এর রাস্তা, ইত্যাদি ইত্যাদি। তাহলে যাব কোথায়? বাকি দিনগুলো কাটাতে যাব এমন এক রাজ্যে যার সৌন্দর্যের কথা বলে বোঝাতে পারবো না।